শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর অনেকেই ভেবেছিলেন তার নিয়োগ দেওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বুঝি বিদায় কেবল সময়ের ব্যাপার, কিন্তু তাকে টিকিয়ে রেখেছিল তিন বাহিনী। কেন? কারণটা ছিল ক্ষমতার ভারসাম্য। কিন্তু এখন শাহাবুদ্দিন চুপ্পু বিদায় নিলেন এবং তার জায়গায় নতুন নিয়োগ পেতে যাচ্ছেন তারেক রহমানের এক প্রভাবশালী আত্মীয়। কে তিনি, কি তার পরিচয়, আর কেনই বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এত বড় বড় ইস্যুতে নিশ্চুপ? আজকের ভিডিওতে আমরা জানব ক্ষমতার পেছনের সেই অজানা সমীকরণগুলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে ডিসেম্বরের ঝড়ের এক চাঞ্চল্যকর পূর্বাভাস। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশের বাইরে রেখেও এসেছে সামরিক বাহিনী, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়া হয়নি। তাকে টিকিয়ে রাখা হয়েছিল ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য। একটু ভেবে দেখুন, শাহাবুদ্দিনকে সরানো গেলে হয়তো ডক্টর ইউনূস হতেন রাষ্ট্রপতি, আর তখন সেনাপ্রধানকে সরিয়ে নিতান্তই আজ্ঞাবহ একজনকে বসিয়ে ক্ষমতা নিরঙ্কুশ করতে পারতেন ইউনূস। দীর্ঘ সময় ইউনূস ও দখলদাররা ক্ষমতায় টিকে থাকতে পারত। জামাত ও দখলদার অপশক্তির নেতৃত্বে চরম নৈরাজ্যের মধ্যে পড়ে থাকত বাংলাদেশ, আর এই দেশ বিক্রির সবটুকু কর্মকাণ্ড হয়তো এতদিনে সেরেই ফেলা হতো। তবে বাস্তবতা হলো, শেখ হাসিনার পদত্যাগের পর আজ পর্যন্ত রাষ্ট্রের ক্ষমতা মূলত সেনাবাহিনীর দ্বারাই নিয়ন্ত্রিত। শাহাবুদ্দিন চুপ্পুর নিয়োগের বিষয়টি একটু খেয়াল করুন। প্রেসিডেন্ট হিসেবে তার নিয়োগ পাওয়াটা ছিল নিছক একজন পছন্দের ব্যক্তিকে চেয়ারে বসানো। কোনো রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ডের জন্য তাকে নিয়োগ করা হয়নি। দলের ভেতরেই এই নিয়োগে ছিল বিরোধিতা, কিন্তু প্রভাবশালী ব্যক্তির পছন্দের কারণেই সেই বিরোধিতা উপেক্ষা করা হয়। শাহাবুদ্দিনের কাছে আওয়ামী লীগের চাপ পাওয়ার কিছু কি ছিল? রাজনৈতিকভাবে তার কাছ থেকে কোনো সমর্থন পাওয়া যাবে এমন আশা তো আর রাজনৈতিকভাবে তার কাছ থেকে কোনো সমর্থন পাওয়া যাবে এমন আশা করে তো আর তাকে নিয়োগ দেওয়া হয়নি। সত্যি বলতে ডুবন্ত পিপীলিকার জন্য ভাসমান খড়কুটোও তিনি নন। শাহাবুদ্দিন তো বিদায় নিলেন, কিন্তু তার ভবিষ্যৎ কি? তিনি কি জেলে যাবেন, নাকি তারেক রহমানের পায়ে ধরে দেশ ত্যাগ করে জীবন বাঁচাতে পারবেন? তবে অনেকেই মনে করছেন ডিসেম্বরের আগেই সব দখলদার বিদায় হবে। অস্থায়ী রাষ্ট্রপতি হলেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ। এরপর সংসদে নির্বাচিত হবেন স্থায়ী একজন রাষ্ট্রপতি। আর এবারের চমকটা এখানেই, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারীকে হয়তো রাষ্ট্রপতি করা হবে। তিনি হলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের বোন আইরিন খান। বাঙালি মেয়েদের গ্লোবাল আইকন ও ইনস্টিটিউশন হিসেবে দাবিকৃত এই আইরিন খান অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব এবং জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যারা গত 2 বছর ধরে প্রশ্ন করেছিলাম দেশে এত অন্যায় অবিচার ও মব ভায়োলেন্সে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চুপ কেন, তার প্রধান কারণ এই মেরুদণ্ডহীন আইরিন জুবাইদা খান। একটু মিলিয়ে দেখুন, দীপু দাসকে আগুনে পুড়ে হত্যার পর তার কোনো মন্তব্য নেই। সেনাবাহিনীর বুট চাপাই ইমনের মৃত্যুর পর তার কোনো বক্তব্য নেই। ভাত খেয়ে তোফাজ্জল হত্যা, শামীম ও মাসুদের হত্যার পরও প্রতিবাদে তার কোনো বিবৃতি নেই। 800 শিশুর মৃত্যুর পরও ইউনূসের গ্রেপ্তার নিয়ে একটা বিবৃতি দেখা গেল না। অথচ গত কয়েক বছর এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জ্বালায় ফেসবুকে টেকা যেত না। এখন আমাকে বলেন, তার হার্ভার্ড ও ম্যানচেস্টারের ডিগ্রি ধুয়ে ধুয়ে দেশের মানুষ কি জল খাবে? এই আইরিন খানই হয়তো হতে চলেছেন আমাদের পরবর্তী রাষ্ট্রপতি, কিন্তু প্রশ্ন হলো তিনি কতদিন ক্ষমতায় থাকতে পারবেন। সামনে আসছে ডিসেম্বর ঝড়, সেই ঝড়ে বাংলাদেশের রাজনীতির মানচিত্র কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, আইরিন খান কি পারবেন এই টালমাটাল পরিস্থিতি সামাল দিতে, নাকি ডিসেম্বরের ঝড় আবারও সব উলট পালট হয়ে যাবে? হয়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ অন্যদের জানাতে শেয়ার করুন। সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।